কেমন আছো? ভালো। তুমি? এই তো ভালো। তা দেশে কবে ফিরলে? এই তো আজকেই। আচ্ছা, তুমি এখন কি করছো? বাবার বিজনেস দেখাশোনা করছি। ও আচ্ছা। জান্নাত, আই এম সরি। সেদিন শপিং মলে আমি তোমার সাথে এত খারাপ বিহেভ করেছি, তার জন্য। তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই সরি। না, ভুলটা আমারই ছিল। আচ্ছা বাদ দাও এইসব। বিয়ে করেছো? না। তোর সাহস কিভাবে হয় আমাকে প্রপোজ করার? তুই কি করে ভাবলি আমার মতো এত সুন্দরী আর হাই ক্লাস ফ্যামিলির মেয়ে তোর মতো একটা আবুলকে ভালোবাসবে? এসব কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসো। তুমি মজা করছো, তাই না? এই জান্নাত ভালোবাসবে, তাও তোর মতো একটা ছোট লোককে? শোন, ওটা শুধু টাইম পাচ্ছিল, অনেক অ্যাটিটিউড ছিল তোর, তাই না? ভালো স্টুডেন্ট বলে কাউকে পাত্তা দিতি না, তোর অহংকার ভাঙার জন্যই তোর সাথে ভালোবাসার অভিনয়টা করেছি। বলে সে হাসতে শুরু করে, আর আমি ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে থাকি। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে সে এই কথাগুলো আমাকে বলছে। প্লিজ, এভাবে আর কি করো না। আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। তোর মতো ছোট লোকের সাথে কথা বলাই বেকার। এখনো দাঁড়িয়ে আছিস কেন? অসভ্য, লজ্জাও নেই নাকি তোর? যা এখান থেকে। আমি চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যাই। পুরো ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কারো চোখে আমার প্রতি সমবেদনা, কারো চোখে আবার তার ছেলের হাসি। ক্লাস থেকে বেরিয়ে আসার পরে বড্ড কষ্ট হতে থাকে। ও ক্লাসের সবার সামনে এইভাবে আমাকে অপমান করলো, কিন্তু কিছুদিন আগে তো এই মেয়েটাই আমাকে বারবার ভালোবাসি বলে বলে পাগল করে দিত। আপনারা হয়তো বা কিছু বুঝছেন না, তাই না? আচ্ছা চলুন তাহলে কিছুদিন আগে ফিরে যাই। 1 মাস আগে। আমি রিয়ান, বাবা মায়ের একমাত্র সন্তান। পুরো নাম রায়ান আহমেদ রিয়ান। মা গৃহিণী, আর বাবার পরিচয় পরে জানতে পারবেন। যাই হোক, একমাত্র সন্তান হতে বাবা মায়ের বেশি আদরের ছেলে আমি। পড়াশোনাতেও যথেষ্ট ভালো, ক্লাসের ফার্স্ট বয়। প্রতিটা এক্সামে আমি ফার্স্ট হই। প্রতিদিনের মতো আজকেও ব্রেকফাস্ট করে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এমন সময় আম্মু, আম্মু। কি হলো বাবা, আমাকে ডাকছিস কেন? আম্মু, আমার চশমাটা কোথায়? আমার চশমাটা তো দেখছি না। আরে ওই দেখ, টেবিলের উপর রাখা আছে। ও থ্যাঙ্কস আম্মু। আচ্ছা আমি চলি। শোন, তোর বাবাকে বলি ড্রপ করে দিতে। না আম্মু, আমি হেঁটে হেঁটে যেতে পারবো, আর ভার্সিটি তো মাত্র 10 মিনিটের দূরত্বে। আচ্ছা বাবা, যা, সাবধানে যাস। ওকে আম্মু, বাই। আমি হেঁটে হেঁটে ভার্সিটি চলে যাই। ক্যাম্পাসের সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আমি চুপচাপ ক্লাসে চলে যাই, কিন্তু ক্লাসে যেতে আমি পুরো চমকে উঠি। জিন্স আর শার্ট পরা একটা মেয়ে আমার সিটে বসে আছে। আমি এই সিটে বসতে কমফোর্ট ফিল করি, কারণ এখান থেকে স্যারদের কথা বেশ ভালোভাবে বোঝা যায়। তাই আমি ওর কাছে গেলাম। এক্সকিউজ মি, এটা আমার সিট, আপনি দয়া করে অন্য একটা সিটে বসুন। ও তাই নাকি? আপনার সিট কোথায়? আমি তো কোথাও আপনার নাম দেখতে পাচ্ছি না। আমার নাম লেখা নেই, কিন্তু আমি অল টাইম এখানে বসি, সো এটা এখন আমার চেয়ার। আপনি প্লিজ অন্য কোথাও বসুন। সব সময় বললেই কি চেয়ারটা আপনার নাকি? আমি এখান থেকে উঠছি না, গট ইট। আমি আর কথা না বলে চুপচাপ অন্য সিটে গিয়ে বসে পড়লাম। মেজাজটা ভীষণ বিগড়ে গেছে, তাই খাতা বের করে জান্নাতের একটা ছবি আঁকলাম, দুটো বড় বড় শিং আর একটা লেজ দিয়ে। ছবিটা দেখে আমি নিজে হাসতে শুরু করি। রাগ অনেকটা কমে যায়। এর মাঝে স্যার রুমে প্রবেশ করে। স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে যাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিই। এ হলো জান্নাত, পুরো নাম মেহজামিন রহমান জান্নাত। ওর বাবা একজন বিজনেসম্যান এবং ও এই ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। আশা করি তোমরা ওকে হেল্প করবে। ওকে? ওকে স্যার। স্যার ক্লাস শেষ করে চলে গেল। সবাই ওর সাথে পরিচিত হতে চলে যায়, শুধু আমি ছাড়া। আমি চুপচাপ বসে বই পড়ছিলাম। বই পড়তে আমার বেশ ভালোই লাগে। এদিকে এতটুকু সময়ের মাঝে জান্নাতের অনেক বন্ধু হয়ে গেছে। ও সবার সাথে কথা বললো, আর চোখে তাকিয়ে দেখে যে আমি চুপচাপ বসে আছি। জান্নাত মনে মনে কিছু একটা ভাবতে লাগে। এদিকে আজকে আমার ক্লাস করতে ভালোই লাগছে না, তাই আর ক্লাস না করে চুপচাপ বাসায় চলে যাই। আমাকে দেখতে মা বলে, কিরে বাবা, আজকে এত তাড়াতাড়ি চলে এলি? সব ঠিক আছে তো? হ্যাঁ, ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে বিকেলে চলে যাই ছাদে। ছাদে হাঁটতে বেশ ভালোই লাগে। সারা বিকেল এভাবে ছাদেই কেটে যায়। রাতে খেয়ে শুয়ে আমার মনে পড়ে সকালের কথাগুলো। মেয়েটার উপর আবার মেজাজ গরম হয়ে যায়। এই প্রথম কেউ আমার জায়গায় বসেছে।
আর ওর জন্যই ফার্স্ট টাইম সব ক্লাস না করে আমাকে আসতে হলো। কালকে তাড়াতাড়ি যেতেই হবে, এটা ভেবে আমি ঘুমিয়ে যাই। পরদিন আমি রেডি হয়ে বেশ তাড়াতাড়ি ভার্সিটিতে চলে যাই। ভার্সিটির ক্লাসে তাড়াহুড়োতে ঢুকতে যাব, এমন সময় কার সাথে যেন জোর একটা ধাক্কা খাই। ধাক্কা খেয়ে দুজনে পড়ে যাই। আমি সামনে তাকে দেখি, এ তো জান্নাত, সে কালকের মেয়েটা। ইউ স্টুপিড, চশমা পরেও চোখে দেখো না নাকি? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। আমি উঠে দাঁড়িয়ে একা একা হাসতে শুরু করি। আমার হাসি দেখে জান্নাত ভুরু কুঁচকে প্রশ্ন করে, হাসছো কেন? আপনি সুন্দরী এটা শুনে। হোয়াট ডু ইউ মিন? আমি কি সুন্দরী না? আপনি তো দেখতে আস্ত পেতনির মতো, শেওড়া গাছের পেতনি। আমার মনে হয় আপনি আয়নার সামনে দাঁড়ালে আয়না আপনাকে দেখে ভেঙে চুরমার হয়ে যাবে। এদিকে রাগে জান্নাতের ফেস লাল টমেটোর মতো হতে শুরু করে দেয়। ফর্সা ফেস পুরো লাল টুকটুকো হয়ে গেছে। এই প্রথম কেউ ওকে পেতনি বলাতে রাগে জান্নাতের হাতে থাকা দামি ফোনটা একটা আছাড় মারে। ফোনটা ফ্লোরে পড়ে ফোনের গ্লাসটা টুকরো টুকরো হয়ে যায়। জান্নাত চুপচাপ ক্লাসে প্রবেশ করে আর একটা বেঞ্চে বসে আমার দিকে তাকিয়ে ফুঁসতে থাকে। তার ইচ্ছে করছে আমার নাক বরাবর একটা ঘুষি দিয়ে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু সেটা পারছে না। তাই বসে বসে নাগিনের মতো ফোঁস করতে লাগে। এদিকে আমি চুপচাপ বসে বাইরে মাঠের দিকে তাকিয়ে আছি। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই। চশমা পরাতে কেউ কেউ আমাকে ডাবল ব্যাটারি বলে ডাকে, কিন্তু আমি কখনো কারো কথায় মাইন্ড করি না। কিছুক্ষণ পর সবাই ক্লাসরুমে প্রবেশ করতে থাকে। সবাই জান্নাতের সাথে কথা বলছে। বিশেষ করে ছেলেরা তোর পাশে সিটে বসার জন্য একে অন্যের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। কিন্তু স্যার ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথেই সবাই চুপচাপ বসে পড়ে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব। যে তিনটার মাঝে দুটোর উত্তর দিতে পারবে সেই হবে আজকের উইনার। তো রেডি তো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, আমার প্রথম প্রশ্ন হলো, বৃক্কে প্রতি মিনিটে কত পরিমাণ রক্ত প্রবাহিত হয়? জান্নাত উত্তরটা জানতো, কিন্তু ওর কিছুতেই মনে পড়ছে না। তখন আমি বললাম 12,000 মিলিমিটার। ভেরি গুড রিয়ান। আমার নেক্সট প্রশ্ন হলো, কম্পিউটার কে আবিষ্কার করেছে? আমি উত্তরটা ভাবছিলাম, তার আগে জান্নাত উত্তরটা দিয়ে দেয়। হাওয়ার্ড এইকিন। ভেরি গুড। আমার শেষ প্রশ্ন হলো, বাঙালিদের মাঝে প্রথম কে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করে? জান্নাত আর আমি দুজনেই উত্তরটার ব্যাপারে ভাবছিলাম। হঠাৎই আমার মনে পড়ে যায় ব্রজেন দাস। ভেরি গুড। আচ্ছা, যেহেতু রিয়ান তিনটার মাঝে দুটো পেরেছে তাই রিয়ানই উইনার। সো এভরিওয়ান কংগ্রাচুলেটেড হিম বাই এ রাউন্ড অফ অ্যাপ্লাস। স্যারের কথা মতো সবাই আমাকে করতালি দিয়ে অভিনন্দন জানায়। এদিকে জান্নাত চুপচাপ নিজের জায়গায় বসে থাকে আর শেষের উত্তরটাও জানতো, কিন্তু বলার আগে আমি উত্তরটা দিয়ে দিই, তাই রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। এভাবে এক এক করে সবকটায় ক্লাস শেষ হয়। ক্লাস শেষ করে জান্নাত নিজের গাড়িতে করে বাসায় চলে যায়। মেজাজটা বেশ গরম ওর। আজকে ফার্স্ট টাইম কেউ ওকে পেতনি বলল, তাই চুপচাপ আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে জান্নাত নিজে অবাক হয়। কালো ড্রেসে আর রেশমি সিল্কি চুলগুলোতে আজকে ওকে একটু বেশি সুন্দর লাগছে। ওর ফর্সা ফেসটা লাল হয়ে আছে। জান্নাত বারবার নিজেকে আয়নায় দেখতে থাকে। এদিকে জান্নাতের বাবা আজকে তিনি অফিসে যাননি। তিনি জান্নাতের রুমের সামনে দাঁড়িয়ে জান্নাতকে আয়নায় বারবার নিজের চেহারা দেখতে দেখে তাকে প্রশ্ন করেন, মামনি কি হয়েছে? আয়নায় এত কি দেখছিস? বাবা, আমি কি দেখতে পেতনির মতো? কি, তুই দেখতে পেতনির মতো হতে যাবি কেন? আমার মামনি দেখতে তো অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তোকে কেউ কিছু বলেছে নাকি? আমাদের ক্লাসের একটা ছেলে রিয়ান। তাই নাকি? কে সেই ছেলে যে আমার পেতনি মেয়েটাকে, সরি আদরে মেয়েটাকে এসব বললো? বাবা, তুমিও? সরি মা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। জান্নাত কিছু না বলে রাগে লাল হয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়েই, মিষ্টি কেমন আছো? মিষ্টি ভালো আছে? ও বলে দেই, মিষ্টি হলো জান্নাতের পোষার টিয়া পাখি। ছোটোবেলায় জান্নাতের মা ক্যান্সারে মারা যান। এরপর থেকে জান্নাত এই মিষ্টির সাথেই সবসময় কথা বলে। মিষ্টিও বেশ কথা শিখেছে, ঝটপট উত্তর দেয়। জান্নাত ওর সাথে কথা বলতে থাকে। এদিকে ভার্সিটি থেকে ফিরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে বাইরের দিকে হাঁটতে চলে যাই। আমি চুপচাপ রাস্তার সাইড দিয়ে হাঁটছিলাম। হঠাৎ রাস্তার সাইডে একটা খালি বোতল দেখতে পেয়ে নিজের ভেতরে রোনালদোকে আর আটকাতে না পেরে একটা জোরে লাথি দিই, আর ক্যানটা গিয়ে জোরে কারো মাথায় আঘাত করে। আমি তাকিয়ে দেখি এটা একটা মেয়ে। আও! আপনি ঠিক আছেন তো? মেয়েটা মাথা তুলে তাকাতে আমি চমকে উঠি। এটা আর কেউই না, জান্নাত। এদিকে জান্নাত আমাকে দেখে রাগে তেড়ে ওঠে। সমস্যা কি? হ্যাঁ, চোখে দেখো না নাকি? ইস, মাথায় কতটা ব্যথা পেয়েছি। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? তোকে চিবিয়ে খেতে এসেছি। আমি ওর চোখের দিকে তাকিয়ে চমকে উঠি।
মেয়েটাকে পুরো জল্লাদ জল্লাদ লাগছে, রাগে পুরো ফেসটা লাল হয়ে গেছে। আমি আর কিছু না বলে কোনো মতো নিজেকে ছাড়িয়ে চুপচাপ ওখান থেকে দৌড়ে চলে আসি। আল্লাহ, বেঁচে গেছি, না হলে এই ডাইনিটা আজ হয়তো আমাকে জ্যান্তই খেয়ে ফেলতো। এদিকে জান্নাত দাঁড়িয়ে একা একা এসে চলেছে। আমাকে বেশ একটা শিক্ষা দিতে পেরে জান্নাত খুব খুশি। যাই হোক, বোকাটাকে বেশ একটা শিক্ষা দিতে পেরেছি। আমার সাথে পাঙ্গা নেওয়া এদিকে আমি রুমিকে বারবার জান্নাতের কথা ভাবতে থাকি। মেয়েটা আস্ত একটা ডাইনি। আমি তখন বড্ড ভয় পেয়ে গেছিলাম। ওর থেকে একটু দূরে থাকতে হবে যেভাবেই হোক। পরদিন আমি ক্লাসে গিয়ে দেখি কেউ নেই, তাই আমি নিশ্চিন্ত হয়ে রুমে প্রবেশ করে চুপচাপ বসে থাকি। কিন্তু হঠাৎই জান্নাতকে রুমে প্রবেশ করতে দেখে আমি কিছুটা ভয় পাই, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। হঠাৎই সামনে তাকিয়ে দেখি জান্নাত আমার সামনে বড় কুচকে তাকিয়ে আছে। আমার বুকটা দুপ্পু করতে থাকে। মেয়েটা আজকে কালকের মতো কিছু করবে না তো? নাহলে তো আমার মান-ইজ্জত সব শেষ হয়ে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে জান্নাত হঠাৎ আমার পাশের সিটে বসে পড়ে। যাক বাবা, বাঁচলাম। বেশ ভয় পেয়ে গেছিলাম যে এই পেতনি টাইপের মেয়ে কোত্থেকে কী করে ফেলে কে জানে। এদিকে জান্নাত আমার ফেসের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে যে আমি বেশ ঘাবড়ে গেছি। জান্নাত মনে মনে হাসতে থাকে আমার অবস্থা দেখে। একটু পরে স্যার ক্লাসে চলে এলো, আর ক্লাসও শুরু হয়। আজকে একটা ক্লাস টেস্ট আছে। জান্নাত পেন বের করতে গিয়ে লক্ষ্য করে ও তো পেন আনিনি। ও শিট, পেন টানতে ভুলে গেছি, এখন কি করি? সে পাশে তাকিয়ে দেখে আমাকে, কিন্তু জান্নাত আমার কাছে চাইবে না এটা ভাবে। এটা ওর ইগো বারবার বাধা দিচ্ছে, তাই চুপচাপ মন খারাপ করে বসে রইল। এক্সামটা না দিতে পারলে ফাইনালেও রেজাল্ট খারাপ হবে। আমি লক্ষ্য করলাম জান্নাত লেখা ছেড়ে বসে আছে। প্রথমে না বুঝলে পরে ঠিকই বুঝতে পারি জান্নাত কলম আনিনি, তাই বসে আছে। আমি কিছু একটা ভেবে ব্যাগ থেকে একটা কলম বের করে জান্নাতের দিকে এগিয়ে দিলাম। জান্নাত অবাক হয়ে আমার দিকে তাকায়। আমিও কি হেল্প করেছি এটা ভাবতেই জান্নাত পুরো অবাক হয়ে যায়, কারণ সে তো আজ অব্দি আমার সাথে ভালো ব্যবহার করেনি, ভালো মতো কথা বলেনি। জান্নাত এসব ভাবছিল, হঠাৎ ঘড়িতে লক্ষ্য করে বেশ অল্প সময় আছে, তাই ও আর কিছু না ভেবেই চুপচাপ লিখতে শুরু করে দেয়। ক্লাস শেষ হবার আগে জান্নাতের লেখা শেষ হয়। ও উঠে গিয়ে খাতাটা জমা দিয়ে এসে নিজের সিটে বসে পড়ে। আমি হেল্প না করলে হয়তো জান্নাত আজকের এক্সামই দিতে পারতো না। স্যার চলে গেলে জান্নাত আমার দিকে কলমটা এগিয়ে দেয়। এক্সকিউজ মি, আই থিঙ্ক আই ডিজার্ভ এ থ্যাঙ্কস। জান্নাত কাউকে কখনো থ্যাঙ্কস বলে না। ও আচ্ছা, ইমপ্রেসিভ মিস পেতনি। এই কি বললে? কই না তো, কিছু না। আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলেছো। না, আমি কিছুই বলিনি। জান্নাত আর কথা বাড়ায় না। আজকে আর ক্লাস নেই, তাই জান্নাত সিট দিয়ে উঠে যাবে এমন সময় জান্নাতের ওড়না হঠাৎ করে আটকে পড়ে। জান্নাত ভাবে আমি হয়তো ওড়না টেনে ধরেছি, তাই ও উফ, ওড়না টেনে ধরছো কেন? বলে পিছনে তাকিয়ে দেখতে পায় ওড়নাটা ব্রেঞ্চের এক কোণে আটকে আছে। আমার কারো কিছু ধরার শখ নেই, গট ইট। জান্নাত আর কিছুই বলতে পারে না। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। আমি চলে গেলে জান্নাতও ক্লাসরুম থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জান্নাত দেখতে পায় বাসায় কেউ নেই, ওর বাবা অফিসে গেছে। জান্নাতের কাছে এই মুহূর্তটা বড্ড বিরক্তকর লাগে। একা একা বাসায় কিছুতেই ভালো লাগে না, তাই বোরিং টাইম কাটানোর জন্য টিভি অন করে টিভি দেখতে থাকে। এদিকে আমি বাসায় গিয়ে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে গিটারটা নিয়ে চলে যাই ছাদে। আজকে ছাদে অনেক বাতাস বইছে। আমি গিটার নিয়ে টুংটাং বাজাতে থাকি আর গান গাইতে থাকি। আমার বড্ড প্রিয় একটা গানের 2 লাইন গাইতে থাকি, মোহাব্বত বারসা দেনা তু সাওয়ান আয়া হে। এই গানটা আমার অনেক প্রিয়। আমি চোখ বন্ধ করে গানটা গাচ্ছিলাম। হঠাৎ আমার সামনে জান্নাতের ফেসটা ভেসে ওঠে। আমি বুঝতে পারছি না হঠাৎ জান্নাতের ফেসটা কেন দেখতে পেলাম, এমন আগে কখনো তো হয়নি। এদিকে ভার্সিটিতে গিয়ে আমি আর জান্নাত প্রতিদিন একে অপরের পিছনে লেগেই থাকি। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। আজকে আমি ভার্সিটি থেকে বেরিয়ে চুপচাপ রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ আমার চোখে কিছু একটা চলে যায়। আমি চশমাটা খুলে মুছতে মুছতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছি খেয়ালই করিনি। এদিকে জান্নাত ভার্সিটির গেটে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। ওর গাড়ি এখন আসেনি। জান্নাত হঠাৎ লক্ষ্য করে আমি রাস্তার মাঝে চলে এসেছি, আর উল্টো দিক থেকে একটা ট্রাক বেশ স্পিড নিয়ে গিয়ে আসছে। জান্নাত হঠাৎ কিছু না ভেবেই দৌড়ে এসে আমাকে একটা ধাক্কা দেয়। ধাক্কাকে আমি রাস্তার পাশে ছিটকে পড়ি, আর জান্নাতও রাস্তার অন্য পাশে পড়ে যায়। একটুর জন্য আমি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যাই। আমি মাথায় বেশ ব্যথা পেলেও উঠে চশমাটা চোখে লাগিয়ে দৌড়ে জান্নাতের কাছে চলে যাই। জান্নাতের কাছে যেতেই চোখে দেখো না। এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি এসে পড়েছিলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। জান্নাতের হাতের বেশ কয়েকটা স্থান ছিলে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। দেখছো কি? আমাকে ধরো। জান্নাতের হাতটা ধরবো কি ধরবো না ভাবছিলাম,
হঠাৎ কিছু একটা না ভেবে হাতটা ধরে ফেলি। জান্নাতকে টেনে তুলি, কিন্তু কিছুতেই দাঁড়াতে পারছিল না। আও, কোমরেও বেশ ব্যথা পেয়েছি, কিছুতেই দাঁড়াতে পারছি না। আমি আর কিছু না ভেবে সোজা জান্নাতকে কোলে তুলে নিই। হঠাৎ কোলে তুলে নেওয়াতে জান্নাত অবাক হয়ে আমার চোখের দিকে তাকিয়ে থাকে। ওর চোখে এক রাজ্যের বিস্ময়ে, কিন্তু পড়ে যাবার ভয়ে ও আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। আমি ওকে কোলে নিয়ে একটা রিক্সা করে হসপিটালে চলে যাই। জান্নাতকে ড্রেসিং করিয়ে আমি যে আমার মাথায় ব্যথা পেয়েছিলাম সেখানে ব্যান্ডেজ করে তারপর জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমিও চলে আসবো। এমন সময় এই হ্যালো, আমি বাসার ভেতরে যাব কিভাবে? আমি ওকে রিক্সা থেকে নামিয়ে কোলে করে জান্নাতের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিই। তারপর চুপচাপ চলে আসি। আমি নিজের বাসায় আসতেই, রিয়ান, তোর মাথায় কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ করা কেন? রিল্যাক্স মা, আমার কিছু হয়নি, সামান্য চোট পেয়েছি। আমার একটা কথাও শুনিস না। এতবার বলেছি সাবধানে চলাচল কর, তারপরে তুই শুনবি না। দেখি কি হয়েছে। ও মা, এই দেখো আমার কিচ্ছু হয়নি। ওকে, আই এম ফাইন। বেশ খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি আসছি। ওকে। এভাবে রাত হয়ে যায়। আমি আজকের কথাটা ভাবছিলাম, জান্নাত আমাকে ধাক্কা না দিলে হয়তো আমার কোনো কঠিন বিপদ হতে পারত। এদিকে আমাকে বাঁচাতে এসে জান্নাত নিজেই বেশ চোট পেয়েছে। আমি ভাবি জান্নাত কাল ভার্সিটি এলে আগের বিহেভিয়ারগুলোর জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নেব। এসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে যায়। আমার চোখে কেন জানি আজ কিছুতেই ঘুম আসছে না। বারবার জান্নাতের ফেসটা চোখের সামনে বেশি উঠছে। পরদিন আমি ক্লাসে গিয়ে দেখি জান্নাত আসেনি। দুটো ক্লাস পরেও জান্নাতকে আসতে না দেখে আমি বুঝতে পারি জান্নাত হয়তো আজকে আসবে না। হঠাৎ কেন যেন ওর জন্য মন খারাপ হতে শুরু করে। ক্লাস করতে ভালো লাগছিল না, তাই আমি ক্লাসরুম থেকে চুপচাপ বেরিয়ে পড়ি। ক্লাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে জান্নাতের বাসায় চলে যাই। জান্নাতের বাসায় গিয়ে কলিং বেল দিতেই একজন লোক দরজা খুলে দেয়। কে তুমি বাবা? কাকে চাই? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি রিয়ান, জান্নাতের ফ্রেন্ড। জান্নাত কি বাসায় আছে? ও আসো, আমি জান্নাতের বাবা। তাহলে তুমি রিহান? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, জান্নাত ওর রুমে আছে, তুমি গিয়ে ওর সাথে কথা বলো। জি আচ্ছা আঙ্কেল। আমি সিঁড়ি বেয়ে চুপচাপ জান্নাতের রুমের সামনে চলে যাই। ওখানে গিয়ে দেখি দরজা খোলা আর জান্নাত চুপচাপ শুয়ে আছে। আসতে পারি? জান্নাত দরজার দিকে তাকিয়ে আমাকে দেখে অবাক হয়। তুমি? আসতে পারি? আসো। আমি গিয়ে একটা চেয়ার টেনে জান্নাতের পাশে বসলাম। কেমন আছো? ভালো। ব্যথা কমেছে? তোমার মাথার কি অবস্থা? ভালো, ব্যথা কমেছে। ও আচ্ছা। এরপর দুজনেই চুপ করে যাই। কি বলবো, দুজনের কেউই কিছু খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎই জান্নাতের বাবা রুমে প্রবেশ করে। মামুনি, এখন শরীর কেমন লাগছে? এই তো বাবা, ভালো। এই নে, তোদের জন্য নাস্তা নিয়ে এসেছি, খেয়ে নে। জান্নাতের বাবা নাস্তার ট্রেটা রেখে চুপচাপ চলে যান। জান্নাতের বাবা চলে গেলে আমি নিজেই বলতে শুরু করলাম, আই এম সরি, এতদিন হয়তো তোমার সাথে বাজে বিহেভ করেছি। জান্নাত আবারও অবাক হয়ে আমার দিকে তাকায়। কিছু একটা ভেবে জান্নাত নিজে বলতে শুরু করে, আমিও সরি, আসলে আমি রাগকে কন্ট্রোল করতে পারি না, তাই হয়তো একটু বেশি খারাপ বিহেভস করে ফেলেছি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার ফ্রেন্ড? ওকে, নো প্রবলেম। আচ্ছা চলো, তোমাকে মিষ্টির সাথে পরিচয় করিয়ে দিই। মিষ্টিকে? চলো, গেলেই দেখতে পাবে। ওকে। জান্নাত বিছানাতে উঠতে গিয়ে উঠতে পারলো না, কোমরে এখনো বেশ ব্যথা আছে। আমি হেল্প করি। জান্নাত কিছু না বলে আমার হাত ধরে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাকে নিয়ে ছাদে চলে যায়। মিষ্টি, কেমন আছো? মিষ্টি মিষ্টি ভালো আছে? মিষ্টি, এটা হলো রিয়ান। রিয়ান? রিয়ান? হাই মিষ্টি। মিষ্টি মিষ্টি এটাই তাহলে তোমার মিষ্টি? ছোটবেলায় মা মারা যাবার পর বাবা ওকে আমার কাছে এনে দেয়। এখন ওই আমার সবচেয়ে ভালো বন্ধু। ও আচ্ছা, চলো তোমাকে রুমে দিয়ে আসি। না, আমি এখন ওর কাছেই কিছুক্ষণ থাকবো। বাট তুমি একা একা রুমে যেতে পারবে তো? ওকে, আমি চলি, বাই। ওকে। আমি জান্নাতের বাসা থেকে বেরিয়ে যাই। এখন বেশ ভালোই লাগছে ওর সাথে কথা বলতে পেরে। এভাবে দেখতে দেখতে 7 দিন কেটে যায়। আমি জান্নাতকে প্রায় প্রতিদিনই দেখতে যেতাম। এক সপ্তাহ পরে জান্নাত সুস্থ হয়ে ভার্সিটি চলে আসে। জান্নাত আর আমি এখন বেশ ভালো বন্ধু। দুজনের পড়াশোনার ব্যাপারে একে অন্যকে হেল্প করি। একসাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিই, মাঝে মাঝে ঘুরতে যাই। আমাদের ফ্রেন্ডশিপ দেখে ক্লাসের সবাই অবাক, কারণ কিছুদিন আগেও আমরা একে অন্যকে সহ্যই করতে পারতাম না। রিয়ান, এই রিয়ান, চলো না, কোথাও ঘুরতে যাব, প্লিজ প্লিজ প্লিজ। কি স্যার তো ক্লাসে। তো কি হয়েছে, চলো না, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাই, প্লিজ প্লিজ প্লিজ। ওকে বাবা, ফাইন, চলো। দুজনে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাই।
জান্নাত গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বিদায় করে নিজের গাড়ি চালাতে থাকে, আর আমি পাশে সিটে বসে পড়ি। দুজনেই কথা বলছিলাম, কিন্তু হঠাৎই একটা গাড়ি বেশ স্পিড দিয়ে আমাদের দিকে এগোতে থাকে। জান্নাত প্রথমে লক্ষ্য করেনি, হঠাৎই গাড়িটা জোরে এসে আমাদেরকে ধাক্কা দেবে এমন সময় জান্নাত কোনো মতে গাড়িটাকে ঘুরিয়ে নেয়। আল্লাহ, একটুর জন্য বেঁচে গেছি। সরি, আমার খেয়াল ছিল না। গাড়ি থামাও। কেন? থামাও তারপর বলছি। আমার কথা মতো জান্নাত গাড়িটাকে সাইডে পার্ক করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামে। হঠাৎ আমার কি হলো জান্নাত বুঝতে পারছে না। চলো। কোথায়? আমার সবচেয়ে প্রিয় জায়গাতে। জান্নাত কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে থাকে। একটু সামনে গিয়ে দেখতে পায় বড় একটা নদী, তার সাইডে অনেকগুলো বেঞ্চ। আমরা দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ি। জায়গাটা তো বেশ সুন্দর, ভীষণ ভালো লাগছে। শুনছান নীরবতা, পাখির কিচিরমিচির শব্দ, নদীর ঢেউয়ের গর্জন। জায়গাটা আমারও বেশ প্রিয়। মাঝে মধ্যে এসে একা একা বসে থাকি। ও আচ্ছা। আমরা কিছুক্ষণ বসার পরে পাশের একটা দোকান থেকে ফুচকা খেয়ে তারপর আবার গাড়িতে করে রওনা দিই। জান্নাত আমাকে আমার বাড়ির সামনে ড্রপ করে দেয়। রিয়ান, হ্যাঁ বলো। থ্যাঙ্কস। আমি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে জান্নাতের সামনে থেকে চলে যাই। জান্নাতও গাড়ি স্টার্ট দিয়ে নিজের বাড়িতে চলে যায়। কি রে, আজ এত তাড়াতাড়ি ফিরলি? এমনিতেই ক্লাস করতে ভালো লাগছিল না, তাই। এদিকে আয়। আমি আমার মায়ের কাছে যেতেই মা কান টেনে ধরেন। আমাকে মিথ্যা বলবি তাই না? বল মেয়েটা কে ছিল? আম্মু, লাগছে তো। আগে বল মেয়েটাকে। কোন মেয়ে? কোন মেয়ে? ওটা জান্নাত, আমার কলেজ ফ্রেন্ড। তোর ফ্রেন্ড সেটাও মেয়ে, বেশ মিষ্টি দেখতে। ওকে বাসায় নিয়ে এলি না কেন? নেক্সট টাইম নিয়ে আসবো। এখন প্লিজ ছাড়ো আমার সোনা মা, প্লিজ। যা, এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। আমার কানটা মনে হচ্ছে 2 ফিট ঝুলে গেছে। হয়েছে বাবা, যাও এখন রুমে যাও, আরো খেতে না চাইলে। আমার কথা না বলে চুপচাপ রুমে চলে যাই। এভাবে দুপুরটা কেটে যায়। রাতে খাবারের পরে আমি বিছানায় এসে মুভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল দেয়। আমি দেখতে পাই যেটা জান্নাতের নাম্বার। হ্যালো। তো মিস্টার, কি করছেন? মুভি দেখছিলাম। তুমি? আমি শুয়ে আছি। বাই দ্য ওয়ে, কালকে এক্সামের রেজাল্ট দিবে তাই না? হুম। আমার বেশ ভয় লাগছে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, রাতে খেয়েছো? হ্যাঁ, তুমি? আচ্ছা রাখছি, পরে কথা হবে। ওকে। পরদিন ক্লাস টেস্টে আমি প্রথম হই আর জান্নাত দ্বিতীয়। জান্নাতের মন বেশ খারাপ। ও বেশ মন দিয়ে পড়াশোনা করেছিল, তারপরও দ্বিতীয়। এদিকে আমাকে সবাই এসে কনগ্রাচুলেশন জানাচ্ছে। এসব দেখে জান্নাতের আরও খারাপ লাগতে শুরু করে। ও চুপচাপ বসে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎই জান্নাতের চোখ জলজল করে ওঠে। জান্নাত আমাকে প্রশ্ন করে, আচ্ছা রিয়ান, কালকে তো পহেলা বৈশাখ, কলেজে অনুষ্ঠান হবে, তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো? তুমি তো জানো আমি কাউকে পছন্দ করি না, তবে সাদা শাড়ি, খোলা সিল্কি লম্বা চুল, লাল লিপস্টিক, চোখে কারো কাজল এসব পরে এসে আমার সামনে কেউ দাঁড়ালে আমি হয়তো তার উপর ফিদা হয়ে যাব। তাই নাকি? হুম। আচ্ছা আমি চলি, ক্লাসে ভালো লাগছে না। বাই, কালকে দেখা হবে। ওকে। পরদিন সকাল সকালই আমার ফোনে একটা কল আসে। আমি হাতে নিয়ে দেখি জান্নাত কল করেছে। রিয়ান, কোথায় তুমি? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:45। ইস, বেশ লেট হয়ে গেছে। আমি কল কেটে ফ্রেশ হয়ে স্বল্প নাস্তা করে একটা লাল পাঞ্জাবি ও সাদা পায়জামা আর চশমাটা পরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। ভার্সিটিতে গিয়ে আমি আমাদের আড্ডাখানায় মানে কলেজের পিছনে পুকুর পাড়ে চলে যাই। জান্নাত বসে আছে। আমি ওর দিকে তাকাতেই চমকে উঠি। জান্নাত লাল পাড়ের একটা সাদা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং লাল ব্লাউজ, সাথে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো এক সাইডে করে রাখা। আমি হা হয়ে তাকিয়ে থেকে ওর দিকে। জান্নাতকে এত সুন্দর লাগছে যা বলে বোঝানো পসিবল না। আমি ওকে দেখাতে এতটাই বিভোর ছিলাম যে জান্নাত কখন এসে আমার সামনে দাঁড়িয়েছে সেটা টেরই পাইনি। আই, কি দেখছো এভাবে হা করে? কই কিছু না তো। আচ্ছা, আমাকে কেমন লাগছে? বেশ সুন্দর। লাইফে ফার্স্ট টাইম আমি শাড়ি পরলাম। আচ্ছা চলো, ভার্সিটির হল রুমে যাওয়া যায়, ওখানেই অনুষ্ঠান হচ্ছে। আমি অনেকক্ষণ ভেবে জান্নাতের হাল ধরে হলরুমের দিকে হাঁটতে থাকি। আজ আমি বারবার জান্নাতকে আর চোখে দেখছি। আজকে অনেক বেশি সুন্দরী লাগছে, আর জান্নাত সেটা বুঝতে পেরে মুসকে মুসকে হাসছে। সিঁড়িতে দুজনে উঠছিলাম। হঠাৎই জান্নাত শাড়িতে পিছলে গিয়ে পড়ে যাচ্ছিল। তার আগে আমি জান্নাতকে ধরে ফেলি, শক্ত করে এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে থাকি। দুজনে একে অন্যের দিকে তাকিয়ে আছি। কারো চোখে পলক পড়ছে না, শুধু একে অন্যের মাঝে ডুবে গেছি। আমি যেন জান্নাতের চোখের দিক থেকে চোখ ফেরাতেই পারছি না।
জান্নাতের কাজল কালো চোখ দুটো আমাকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি সেদিকে। রিয়ান, এই রিয়ান, ছাড়ো, কেউ দেখবে তো। জান্নাতের কথায় আমার ধ্যান ভাঙে। আমি জান্নাতকে ছেড়ে দেই। দুজনে বেশ লজ্জা পেয়েছি। আমিও জান্নাত কেউ একে অন্যদিকে তাকাচ্ছি না, চুপচাপ দুজনে হেঁটে চলেছি। জান্নাতের চুলের সাথে ফুলগুলো লাগানোতে ওকে আরো বেশি সুন্দর লাগছে। আমি আর চোখে বারবার জান্নাতের সৌন্দর্য দেখতে লাগি। দুজনে হলরুমে গিয়ে বসে পড়ি। জান্নাতের পাশে আমি, দুজনে পাশাপাশি বসে আছি। জান্নাতের শরীর থেকে এক অদ্ভুত ঘ্রাণ আসছে, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ। অনুষ্ঠান শেষ হবার পর সবাই মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। সবার মুখে জান্নাতের প্রশংসা। জান্নাতকে শাড়িতে দেখে সবাই ওর প্রশংসা করছে, বিশেষ করে ছেলেরা। আমার এসব দেখে কেন জানি বেশ হিংসা হতে লাগলো। একজন ছেলে গিটার নিয়ে এসেছিল। আমি গিটারটা হাতে নিই ওর কাছ থেকে। এ কি ডাবল ব্যাটারির গান গাইবে নাকি? ও গান গাইলে হয়তো সবাইকে এখান থেকে দৌড়ে পালাতে হবে। আচ্ছা সবাই চুপ, ওকে গাইতে দাও। আমি গিটার টেনে গাইতে শুরু করি। আমার বড্ড প্রিয় একটা গান। জান্নাতের চোখের দিকে তাকিয়ে গাইতে থাকি। এক লড়কি কো দেখা তো ऐसा লাগা। এই গানটা গাইতে থাকি। গান গাওয়া শেষ হলে আমি সবার দিকে তাকাই। সবাই হাঁ করে তাকিয়ে আছে। কেউ কল্পনাই করেনি আমি এত সুন্দর একটা গান করব। বিশেষ করে মেয়েগুলো তো পুরো অবাক। সানজিদাও চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। জান্নাত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওয়াও, বেশ সুন্দর হয়েছে। রিয়ান, আমি সরি, তুমি এত ভালো গান করো জানতাম না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আচ্ছা রিয়ান, চলো যাওয়া যাক। বাই এভরিওয়ান। সবাই চুপচাপ বসে থাকে। আমি একটা মুচকি হাসি দিয়ে জান্নাতের সাথে উঠে হাঁটতে শুরু করি। জান্নাত কিছু দূর হেঁটে যেতেই হঠাৎ করে চিৎকার দেয়। আহ! কি হলো? হঠাৎ করে পায়ে বেশ ব্যথা হয়েছে। হাই হিল পরার কারণে হয়তো মস্কে গেছে। আরেকটু হাঁটো, গেটের কাছেই হয়তো গাড়ি। হাঁটতে পারছি না, বেশ ব্যথা করছে। উফ! আমি আর উপায় না পেয়ে জান্নাতকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেই। জান্নাত আজ নিজে ড্রাইভিং করে এসেছে, ড্রাইভার কেউ আনিনি। তাই আমি নিজের ড্রাইভিং সিটে বসে পড়ি। ড্রাইভিং সিটে বসেই আমার মনে পড়ে যায় মাকে করা প্রমিসের কথা। 3 বছর আগের করা প্রমিস। তো চলুন আপনাদেরকেও 3 বছর আগে ফিরে নিয়ে যাই। দেখ কতটা কেটে গেছে। তোকে বলেছি না ড্রাইভিং করবি না, তারপরও তুই ড্রাইভিং করতে গেলি। তোর কিছু হলে আমাদের কি হবে? ও মা, কিছু হবে না, সামান্য তো কেটে গেছে। আর দোষটা তো আমার না, ওই লোকটাই তো নিজে এসে আমার গাড়িকে ধাক্কা দিয়েছে। আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আজ থেকে আর গাড়ি ড্রাইভ করবি না, প্রমিস কর আমাকে। কিন্তু মা, এটা তো আমার ফেভারিট কার। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই প্রমিস কর আর ড্রাইভ করবি না। শেষমেশ বাধ্য হয়ে আমাকে প্রমিস করতে হয়, কিন্তু আজকে আমাকে প্রমিসটা ভাঙতে হবে। জান্নাত আমাকে বাঁচাতে গিয়েই সেদিন বেশ আঘাত পেয়েছিল, তাই আজ আমাকে ওর জন্য এটা করতেই হবে। আমি আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে থাকি। এদিকে জান্নাত আমার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে গাড়ি চালাতে দেখে বড্ড অবাক হয়। রিয়ান, তুমি ড্রাইভিং জানো কিভাবে? আসলে আমি ড্রাইভিংয়ের উপর কোর্স করেছিলাম তো, তাই। ও, আমিও ভাবছি তোমার মতো ছেলে গাড়ি চালানো শিখলো কিভাবে। আমি জান্নাতকে ড্রাইভিং করে হসপিটালে নিয়ে চলে যাই। সেখানে গিয়ে জানতে পারি সত্যিই হাই হিল পরার কারণে জান্নাতের পা মচকে গেছে। এরপর ডক্টরও পা ব্যান্ডেজ করে কিছু ওষুধ ও প্রেসক্রিপশন করে দেন। আমি জান্নাতকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসে দিই। যদিও পুরো হসপিটালে সবাই অবাক হয়ে তাকিয়েছিল, তবে জান্নাত সবার এমন চাহনি দেখে আমার বুকে মুখ গুজে থাকে। আমি এরপর জান্নাতকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসবো। এমন সময় জান্নাত আমাকে ডাক দিয়ে বলে, রিয়ান। হ্যাঁ, কিছু বলবে? না মানে কিছুক্ষণ বসবে, তোমার সাথে একটু কথা বলি, একা একা ভালো লাগছে না। ওকে, আমি আছি। এরপর দুজনে মিলে গল্প করতে থাকি। আমি জোকস বলছি আর জান্নাত হাসছে। জান্নাতের হাসি দেখে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওর দিকে। ও হাসলে এত সুন্দরী লাগে আমি প্রথমবার লক্ষ্য করলাম। ওর হাসিতে একটা অন্যরকম মুগ্ধতা আছে, যা সচরাচর লক্ষ্য করা যায় না। জান্নাতের সাথে অনেকক্ষণ গল্প করে আমি বেরিয়ে যাই একটা রিক্সা করে। নিজেদের বাসার উদ্দেশ্যে চলে যাই। বাসায় যেতেই, এই যে নবাব পুত্র, এতক্ষণ আপনার আসার সময় হলো? সরি মা, একটু লেট হয়ে গেছে। একটু না, অনেক লেট করছিস তুই। বাবা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে সোজা বাসায়। তোর জন্য অনেকগুলো গিফট এনে আসছি, তোর রুমে রাখা আছে। তুমি এসেছো সেটাই বড় গিফট। এখন খেতে আই, অনেকদিন হলো দুজনে একসঙ্গে খাইনি। আমিও আমার বাবা দুজনে একত্রে খাওয়া শুরু করে দেই। খাওয়া শেষ হলে নিজের রুমে চলে যাই। এভাবে বিকেল পেরিয়ে রাত হয়। আমি যেন আজকের দিনটার কথা কিছুতেই বলতে পারছি না।
জান্নাতের ফেসটা আজকে এত সুন্দর লাগছিল, বারবার শুধু আমার চোখের সামনে ওর হাসিমাখা ফেসটাই ভাসছে। জান্নাতের সব কিছু হঠাৎ করে বেশ ভালো লাগা শুরু হয়ে গেছে। এমন কখনো হয়নি, ফার্স্ট টাইম কারোর জন্য আমার এত ভালো লাগা কাজ করছে। জান্নাতের কথা ভাবতে ভাবতে আমি জান্নাতকে কল করে বসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? অবাক হয়ে ভাবছি, কি? স্যার আজকে হঠাৎ নিজে কল করলো। সব ঠিক আছে তো? সব ঠিকই আছে। তুমি কেমন আছো তা জানতে কল দিয়েছি। বেটার। ব্যথা কিছুটা কম। রাতে খেয়েছো? তুমি? আচ্ছা রাখছি, পরে কথা হবে। ওকে। আমি কল কেটে দেই। পরদিন ক্লাসে গিয়ে দেখি জান্নাত আসেনি। আমি জানি জান্নাত আসবে না। ডক্টরকে 15 দিনের রেস্ট দিয়েছে। ক্লাসে এসেই আমি ওকে বড্ড মিস করতে থাকি। এভাবে কেটে যায় 15 দিন। আমার কাছে প্রতিটা দিন কয়েকশো বছরের মতো মনে হচ্ছিল। এই কদিনে বুঝতে পেরেছি জান্নাত আমার লাইফের কত প্রয়োজন। আমি জান্নাতকে ভালোবেসে ফেলেছি, এটা বেশ ভালো করে বুঝতে পারছি। আমি নিজের ভালোবাসাটার কিছুতেই গোপন রাখতে পারছি না, তাই আমি ওকে বলার সিদ্ধান্ত নেই। আজ জান্নাত ভার্সিটি আসবে। আমি একটু আগে সেটা ফোন করে জেনে নিয়েছি। আমি ফুলের দোকান থেকে একগুচ্ছ ফুল নিয়ে ভার্সিটির সামনে চলে যাই। আজকে জান্নাতকে নিজের মনের কথা বলবো, জান্নাতকে ভালোবাসি সেটা জানাবো। ক্লাসে গিয়ে দেখি জান্নাত আগে এসেছে। আমি কি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। জানি না কিভাবে বলতে হয়, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। প্রথমত আমার তোমাকে চাই, দ্বিতীয়ত আমার তোমাকে চাই, এবং সবশেষে আমার তোমাকেই চাই। তোমার অনুপস্থিতিতে তোমাকে অনুভব করার নাম যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য অপেক্ষা করা যদি ভালোবাসা হয়, তবে তোমাকে ভালোবাসি। চোখ বন্ধ করলে তোমার ফেস দেখাটা যদি ভালোবাসা হয়, তবে তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। অল টাইম তোমার সাথে থাকার ইচ্ছাটা, তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছাটা, তোমাকে অনুভব করার ইচ্ছাটা যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জান্নাত, ট্রুলি লাভ ইউ, উইল ইউ বি মাইন। বলে ফুলগুলো এগিয়ে দেই। আমার কথা বলা শেষ হওয়ার সাথে সাথেই ঠাস ঠাস করে চর পড়ে যায় আমার গালে। আমি অবাক হয়ে জান্নাতের দিকে তাকাই। আমার বিশ্বাসই হচ্ছে না জান্নাত আমাকে এভাবে চর মারবে। কি ভেবেছিস এই জান্নাত তোকে ভালোবাসবে? তোর মতো থার্ড ক্লাস একটা ছেলেকে আমার মতো একটা হাই ক্লাস ফ্যামিলির মেয়ে ভালোবাসবে? নিজের ফেস দেখেছিস আয়নায়? আজ তো খ্যাত একটা এসেছে আমাকে প্রপোজ করতে। তুমি ফান করছো তাই না? প্লিজ এভাবে মজা করো না, আমার খুব কষ্ট হচ্ছে। চর খাবার পরেও শিক্ষা হয়নি তাই না? আরও একটা খেতে না চাইলে চুপচাপ এখান থেকে যা। আসছে আমাকে প্রপোজ করতে, থার্ড ক্লাস কোথাকার। আমি নিজের ফুলগুলো হাতে নিয়ে চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে যাই। সবাই তাকিয়ে আছে আমার দিকে, কারো চোখে হাসি, কারো চোখে আমার জন্য সমবেদনা। আমি চোখ মুছতে মুছতে ভার্সিটি থেকে বেরিয়ে যাই। রাস্তায় আমি একা একা হাঁটছি আর কান্না করছি। কান্না করে শার্টও ভিজে ফেলেছি। জান্নাত আমাকে ক্লাসের সবার সামনে এভাবে অপমান করেছে ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। তাহলে কি এগুলো সব সাজানো নাটক ছিল? কেন এটা করলো? আমি তো কখনো কারো খারাপ চাইনি, তবে ও কেন এটা করলো আমি জানি না। রাস্তার সবাই এভাবে দেখে, আমাকে কাঁদতে দেখে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে আমি বাসায় পৌঁছে যাই। আমাকে দেখে আমার মা এগিয়ে আসে। রিয়ান বাবা, কি হয়েছে? কান্না করছিস কেন? আমি নিজেকে সামলাতে পারি না, মাকে জড়িয়ে ধরে কান্না করে সব বলে দেই। কি, তোকে চড় মেরেছে? এখনই আমাকে ওর কাছে নিয়ে যা। ও তোকে থার্ড ক্লাস বলেছে? ও জানে রিয়ানকে? তোর বাবার সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওয়েট, আমি তোর বাবাকে ফোন দিচ্ছি। থাক মা, দোষ আমার। আমি ভুল ভেবেছিলাম যে ও আমাকে ভালোবাসে, ওর কোনো দোষ নেই। তাই বলে তুই ওকে এভাবে ছেড়ে দিবি? হ্যাঁ, আমি রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। কিন্তু বাবা। আমি কিছু না বলে চুপচাপ রুমে চলে যাই। রুমে প্রবেশ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেই। খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে জান্নাতের করা অপমানের জন্য। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এদিকে বাসায় এসে জান্নাত বেশ খুশি, আমাকে একটা উচিত শিক্ষা দিতে পেরেছে। খুশি তো গান বাজিয়ে একা একা ডান্স করছে। মামুনি, আজকে তোকে বড্ড হ্যাপি মনে হচ্ছে। বাবা, আজকে আমি বড্ড হ্যাপি। আমার সবচেয়ে বড় শত্রুকে একটা চরম শিক্ষা দিতে পেরেছি। দেখ মা, যাই করিস না কেন কখনো কারো মনে কষ্ট দিবি না। কারো মনে কষ্ট দিলে কিন্তু আল্লাহও ক্ষমা করেন না। এতটুকু বলে জান্নাতের বাবা চলে যায়। জান্নাত আর কিছু না বলে চুপচাপ খাটের উপর শুয়ে পড়ে। আমাকে শাস্তি দিতে পেরে ও যে খুশি হয়েছে, কিন্তু তখন আমার চোখে ভাবে পানি দেখে ও নিজেরও কিছুটা খারাপ লেগে যায়। আর মনে মনে ভাবে, আচ্ছা ওকে শাস্তি দিতে কি একটু বেশি করলাম না তো? জান্নাত নিজে নিজেকে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না।
এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আমি এই কদিনে একবারের জন্য রুম থেকে বের হইনি। আমাকে এভাবে মনমরা থাকতে দেখে আমার মা নানাভাবে আমাকে হ্যাপি করার চেষ্টা করলেও আমি কিছুই বলি না, শুধু চুপচাপ অন্ধকার রুমটাতে শুয়ে থাকি। আজ প্রায় 1 মাস পর আমি ক্লাসে এসেছি। সবাই আমাকে দেখে একটু অবাক হয়ে তাকাচ্ছে, আবার কেউ কেউ সেদিনের ঘটনাটা আস্তে করে শুনিয়ে শুনিয়ে অন্যজনের সাথে বলছে। জান্নাত ক্লাসরুমে এলেও আমি একবার ওর দিকে তাকাইনি। চুপচাপ ক্লাসের পড়া শেষ করে ক্লাসরুম থেকে বেরোবো, এমন সময় কিছু ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আহা, এ কি ডাবল ব্যাটারি নাকি? তোর মতো খ্যাত ভার্সিটিতে কিভাবে চান্স পায় কে জানে। দেখ তো আমাকে কেমন লাগছে ডাবল ব্যাটারির চশমাটা পরে। দ্বিতীয় ছেলেটা আমার চশমা কেড়ে নিয়ে, আরে তোকে তো ফুল হিরো আলমের মতো লাগছে। বলেই 3টা ছেলে হাসাহাসি শুরু করে দেয়। আরে তোমরাও বা কার সাথে কথা বলছো? এই ভাল্লুকটার সাথে? ওর সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। ঠিকই বলছো, এই চল ছাড় একে। আমি চশমাটা চোখে পরে হাঁটা শুরু করি। রাগে আমার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মাথার শিরার রগগুলো ফুটে উঠেছে, কিন্তু আমি নিজেকে শান্ত করে বাসায় চলে আসি। রিয়ান বাবা এসেছিস? আয় দেখ তোর জন্য কি এনেছি। গেটস, এটা কি? তোর জন্য একটা নিউ গিটার। বাবা, আমার একটা নিউ কার চাই। তুই কার দিয়ে কি করবি? আমাদের তো অলরেডি 3টা কার আছে। আমার নিজের একটা কার চাই, ব্র্যান্ডের কার। তুই এ ফার্স্ট টাইম আমার কাছে কিছু চাইলি, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। হ্যাপি তো? আমি রুমে চলে যাই। রুমে গিয়ে শার্টটা খুলে ছাদে চলে যাই। ছাদে গিয়ে একটা দিশলাই দিয়ে নিজের শার্ট আর চশমাটা চালিয়ে দিই। আজ এক নতুন রিয়ানের আবির্ভাব হতে যাচ্ছে। অনেক অপমান সহ্য করেছি, আর না, আমার চোখ রাগে জ্বলে ওঠে। পরদিন সকালে গাড়ির হর্নের সাউন্ড শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বারান্দায় গিয়ে তাকিয়ে দেখতে পাই নিচে একটা কালো রঙের ফুল নিউ গাড়ি পার্ক করা। আমি দৌড়ে চলে যাই গাড়ির কাছে। কাম অন মাই সন, দেখো তো গিফটটা কেমন লাগছে। সত্যি এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ বাবা। তুই খুশি তো? অনেক হ্যাপি। ওকে, যা ফ্রেশ হয়ে খেতে আই। আমি ফ্রেশ হয়ে নেই, কিন্তু তার আগে আয়নায় লক্ষ্য করি আমার গোপটা একটু বেড়ে গিয়েছে। ট্রিমার বের করে ভালোভাবে দাঁড়িয়ে গোপগুলো ট্রিম করে নেই। এরপর চোখে লেন্স লাগিয়ে নেই। এখন থেকে আর চশমা পড়তে হবে না। আমি আয়নার দিকে তাকাই, এখন দেখতে বেশ ভালোই লাগছে। চাপ দাড়িগুলো। আমি ড্রয়ার খুলে সাদা শার্ট আর কালো জিন্সটা পরে নিই, সাথে কালো ঘড়ি আর চোখে সানগ্লাস। বেশ দারুণ লাগছে এখন। এরপর কালো জুতো পরে রুম থেকে বেরিয়ে নিচে চলে যাই। বাবা, আজকে আমার রাজপুত্রকে তো বেশ হ্যান্ডসাম লাগছে। ছেলেকার দেখতে হবে তো? আমার ছেলে। ও বাবা মা, তোমরা প্লিজ থামো। মা তুমি খাবার দাও। খাওয়াতে শেষ করে ভার্সিটিতে চলে যাই। ভার্সিটিতে যেতেই আজকে সবাই ভার্সিটিতে এত সুন্দর একটা গাড়ি ঢুকতে দেখে অবাক হয়। বেশ দামি কার। সবাই অপেক্ষা করে গাড়িটা কার দেখার জন্য। হঠাৎই দরজাটা খুলে আমি ভেতর থেকে বেরিয়ে আসি। আমাকে দেখতেই সবাই অবাক হয়ে যায়। জান্নাত অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। ওর চোখ যেন বিশ্বাসই করতে পারছে না যেটা আমি। জান্নাতের মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। আমি গাড়ি পার্ক করে বেরিয়ে জান্নাতের পাশ কাটিয়ে চুপচাপ ক্লাসে চলে যাই। আর সবাই ওখানে স্তব্ধ হয়ে থাকে। কারো যেন এসব বিশ্বাসই হচ্ছে না। আমি ক্লাসে গিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ি। আজকে সবাই এগিয়ে এসে আমার পাশে বসে ট্রাই করছে, বিশেষ করে মেয়েগুলো। একটু পরে ক্লাসের স্যার চলে আসেন, কিন্তু তিনি আমাকে দেখে অবাক হন না, শুধু মুচকে হাসেন। স্যার ভালো করেই জানেন এই শহরের সেরা বিজনেসম্যান হলো আমার বাবা, আর ভার্সিটির বোর্ড মেম্বারও তিনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই বসো। আজকের পড়া সবাই পড়ে এসেছো তো? জি স্যার। স্যার এক এক করে সবার পড়া নিতে শুরু করেন। এদিকে জান্নাত তখন থেকে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা যেন অন্য কোনো রিয়ানকে দেখছে সে। বিশেষ করে আজকে আমার চেহারার স্টাইল আর সাদা শার্ট পরাতে বেশ সুন্দর লাগছে। ও হা করে তাকিয়ে আছে আমার দিকে। ক্লাস শেষ হলে আমি বাসায় ফিরে যাচ্ছিলাম। এমন সময় আমাকে পিছন থেকে ডাক দেয় রিয়ান। আমি পিছনে তাকিয়ে দেখি সানজিদা আমার দিকে দৌড়ে আসছে। কিছু বলবে? তুমি তো আমাদের ওদিকেই যাবে, আমাকে একটু লিফট দেবে প্লিজ? আমি সানজিদাকে কিছু বলবো, এমন সময় দেখি জান্নাত আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমি সানজিদার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিই। অবশ্যই আসতে পারো, নো প্রবলেম। থ্যাংক ইউ। আমি গাড়ির দরজা খুলে সানজিদাকে সামনে বসিয়ে নিজেকে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিই। আমি যখন ভার্সিটির ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন সাইড মিররে তাকিয়ে দেখি জান্নাত এখনও তাকিয়ে আছে। আমি চশমাটা চোখে লাগিয়ে গাড়িতে গিয়ার বাড়িয়ে দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যাই। কিছু দূর গিয়ে সানজিদাকে নামিয়ে দিয়ে আমি নিজের বাসায় চলে যাই।
বাসায় যেতেই তো আমি অবাক, আমার ফুপু এসেছে। ফুপি তুমি লন্ডন থেকে কখন এলে? সবে মাত্র এলাম। কেমন আছিস বাবা? বেশ বড় হয়ে গেছিস আর সাথে হ্যান্ডসামও। আলহামদুলিল্লাহ ভালো। আর হ্যান্ডসাম তো হবই, তোমার ছেলে না তাই তো? তোকে সেই ছোট থাকতে দেখেছি আর এখন এত বড় হয়ে গেছিস। আচ্ছা ফুপি, লিমা আসেনি? ও তো রুমে গিয়ে অপেক্ষা করছে, যা গিয়ে ওর সাথে কথা বল। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি দৌড়ে রুমে গিয়ে দেখি লিমা আমার খাটে বসে আছে। আমি চুপচুপি গিয়ে ওর চোখ চেপে ধরি। মিস্টার রিয়ান, আমি জানি এটা আপনি। তুই বুঝলি কি করে? তোর প্রতিটা স্পর্শই আমি বুঝতে পারি। তা কেমন আছিস? আর পড়াশোনা কেমন চলছে? বেশ ভালো। তা তুই এত স্মার্ট কবে থেকে হলি? আজকে থেকে। আচ্ছা, জান্নাত কে? এই যে এই পৃষ্ঠায় কম করে হলেও 100 বার ওর নাম লিখেছিস। কিছু না, বাদ দে। তুই আমার কাছ থেকে লুকাবি? আমি ওর দিকে তাকিয়ে না করতে পারলাম না। লিমাকে সব ঘটনা খুলে বলি। কি তোর সাথে এমন করেছে? আমি তো ওকে সামনে পেলে খুন করব। বাদ দে, আমার ভালো লাগছে না ওসব ভাবতে। চকলেট খাবি? ওকে, আমি নিয়ে আসছি, তুই এখানে বস। ও, লিমা হলো আমার ফুপুর একমাত্র মেয়ে। ওর পুরো নাম লামিয়া ফেরদৌস লিমা। আমার থেকে একদিনের ছোট, তাই একে অপরকে তুই বলে ডাকি। লিমা লন্ডনে পড়াশোনা করে, আজকে মায়ের সাথে দেশে ফিরল। লিমা দেখতে ওর মায়ের মতোই হয়েছে, অসম্ভব পরিমাণে সুন্দরী। বিকেলে আমি আর লিমা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। এখন সন্ধ্যা হয়েছে, সূর্য অনেক আগে ডুবে গেছে। আমি ড্রাইভিং করছিলাম, হঠাৎ একটা মেয়েকে দৌড়ে আসতে দেখে আমি গাড়ি কষে ব্রেক করি। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। আমার কাছে মেয়েটাকে বেশ পরিচিত মনে হতে আমি গাড়ির দরজা খুলে বেরোতেই দেখি এটা তো জান্নাত। এতক্ষণ অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন শিওর যেটা জান্নাত। আমি লক্ষ্য করি জান্নাতের পিছনে কতগুলো ছেলেও দৌড়ে আসছে। কিরে, ওকে তাড়া করছিস কেন? ও আমার বন্ধুকে চড় মেরেছে। আমার বন্ধু ওর গায়ে হাত দিতে চেয়েছিল, তাই। এ তো সুন্দরী একটা জিনিসকে টাচ করতে কে না চায় বল? আমি আর কোনো কথা না বলে গাড়ি থেকে রেঞ্জটা বের করে সেটা দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিতে থাকি। মার খেয়ে ওরা সবাই ছুটে পালায়। আমার এই রূপ দেখে জান্নাত নিজে অবাক, আমাকে এতটা রাখতেও কখনো দেখেনি। গাড়িতে বসো। জান্নাত মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি আবার জোরে ধমক দিতেই চুপচাপ গাড়িতে বসে পড়ে। জান্নাত গাড়িতে ওঠার সাথে সাথেই আমি সামনে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিই। আমার সাথে এত সুন্দর একটা মেয়েকে দেখে জান্নাত কিছুটা অবাক হয়ে। মেয়েটা বেশ সুন্দরী, ওর কেন জানি একটু জেলাস ফিল হতে থাকে। আমি জান্নাতকে বাসার সামনে নামিয়ে দিয়ে চুপচাপ চলে যাই, একবারও ফিরে তাকাইনি। জান্নাত নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজকে আমার জন্য অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি যাকে হেল্প করবো ভাবতেই পারিনি। সেদিনও আমাকে কত অপমান করলো, আর আজ সে আমি প্রাণ বাঁচালাম। জান্নাত বেশ অনুতপ্ত হতে লাগলো। ওর চোখের সামনে পুরনো দিনগুলো বেশি উঠতে থাকে। আমার বোকাশোকা চাহনি, আমার কেয়ারিং, সব কিছু জান্নাত আবার ভাবতে থাকে। হঠাৎই আমার সাথে গাড়িতে দেখা ওই মেয়েটার চোখের সামনে বেশি ওঠে। জান্নাতের কেন জানি বেশ রাগ হচ্ছে আমার সাথে ওকে দেখে। কেন এমন হচ্ছে নিজেও জানে না। বিশেষ করে সকালে ওর সামনে সানজিদাকে লেপ দেওয়ার পরেই ও কিছুতেই শান্ত হয়ে থাকতে পারছে না। এদিকে আমি ও লিমা গাড়িতে বসেছিলাম। হঠাৎ লিমা বলল, এই মেয়েটাই জান্নাত, তাই না? তুই কিভাবে বুঝলি? ওকে দেখে তোর ফেস পুরো অন্যরকম হয়ে গেছিল। তোর চোখের চাহনি, কথা বলা, সব কিছু দেখে মনে হচ্ছে এটাই জান্নাত, রাইট? আচ্ছা শোন, গাড়ি সাইডে দাঁড় করা। কেন? ফুচকা খাবো। ওকে। আমি সাইডে গাড়ি দাঁড় করালে লিমা গিয়ে ফুচকার দোকানে গিয়ে বেশি চাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে। ফুচকা বানানো হয়ে গেলে লিমা গপ গপ করে একটার পর একটা ফুচকা খেতে শুরু করে দেয়। আর আমি হা হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। কি হলো, খাচ্ছিস না কেন? তোর খাওয়া দেখছি, যে স্পিডে খাচ্ছিস মনে হচ্ছে পুরো দোকানটা খেয়ে ফেলবি। একদম নজর দিবি না। ফুচকা হলো জাতীয় খাবার। আমাকে প্রধানমন্ত্রী বানানো হতো যদি, আমি ফুচকা দিন নামে আলাদা একটা দিন তৈরি করতাম, যেদিন যে যত খুশি ফুচকা খেতে পারো, পুরো ফ্রি। থাক মহারানী, আপনি খান, আপনাকে এত কিছু ভাবতে হবে না। এই দাঁড়া, হাঁ কর। কেন? এত কথা বলিস কেন? হাঁ কর চুপচাপ। আমি হাঁ করলে লিমা আমাকে ফুচকা খেয়ে দেয়। লিমার হাতে ফুচকা খেতে যদি অন্যরকম লাগছিল, তবুও আমি কিছু না বলে চুপচাপ খেয়ে নেই। মুখে দেওয়ার সাথে সাথেই ঝালে আমার মুখ পুরো জ্বলে ওঠে।
এত ঝাল? এনে পানি খা। এটা তো কিছুই না, এর চেয়ে বেশি ঝাল খেতে পারি আমি। থাক, তোর ফুচকা তুই খা, আমি বিল পে করছি। লিমা আমাকে একটা বেসকি কেটে ফুচকা খাওয়াতে মন দেয়। ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা দুজনে বাসায় চলে যাই। বাসায় যেতেই দেখি আমার মা আর পুপি দুজনে গল্প করছে। কোথায় ছিলি তোরা? আয় খেতে আয়। আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না, তাই আমি রুমে গেলাম। বাই এভরিওয়ান, গুড নাইট। লিমাও খেয়ে এসেছে, তাই ও নিজেও আমার পেছন পেছন উপরে রুমে চলে যায়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। আমি অবাক হই, 12টা বাজে, এখন কে আসলো? দরজা খুলতে দেখি লিমা দাঁড়িয়ে। কিরে, এত রাতে এখানে কি করছিস? তার আগে তুই বল, এত রাত জেগে কি করছিস? গল্পের বই পড়ছিলাম। আচ্ছা, ছাদে চল না, প্লিজ প্লিজ প্লিজ। এত রাতে গেলে সবাই কি ভাববে? চল না প্লিজ 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 প্লিজ। সবাই ঘুমিয়ে পড়েছে, প্লিজ চল। ওকে বাবা, চল। দুজনে মিলে ছাদে চলে যায়। লিমা বেশ খুশি। ও রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকে, বাতাসের চোরগুলো উঠছে। ও এক মনে চাঁদটা দেখছে। আজকে পূর্ণ চাঁদ উঠেছে। লিমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। দেখ, চাঁদটা সুন্দর না? হুম। আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, কুইন অফ দ্য স্কাই। ও আচ্ছা, প্লিজ নিচে চল, আমার বেশ ঘুম পেয়েছে। তুই যা, আমি পরে আসবো। একা একা তোর ভয় করবে না? না, আমার একা থাকার অভ্যাস আছে, তুই যা। আমার বেশ ঘুম পেয়েছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাই। এদিকে লিমা একা একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। পরদিন আজ আমি একটা কালো শার্ট পরেছি, সাথে ব্লু জিন্স আর কালো লোফার। কালো শার্টটাতে বেশ ভালো মানিয়েছে। আমি চুলে জেল দিয়ে চুলগুলো ঠিক করে নেই। এরপর গাড়ির চাবি আর ব্যাগ নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। আমাকে কলেজে ঢুকতে দেখেই সানজিদা এগিয়ে আসে আমার কাছে। হাই। হ্যালো। আজকে তোমাকে দেখতে তো বেশ হ্যান্ডসাম লাগছে। ও থ্যাঙ্কস। আচ্ছা, তুমি ক্লাসে যাও, আমি আসছি। ওকে বলে আমি চলে যাই। এদিকে আমি চলে যেতে জান্নাতকে সানজিদার সামনে দাঁড়ায়। কি রে, কি বলছিলি ওর সাথে? এই তো নর্মাল হাই হ্যালো। ও, আমার মনে হয় জানিস, আমি রিয়ানের প্রেমে পড়ে গেছি। কি? ওর ফেস, ওর অ্যাটিটিউড, সব কিছুর প্রেমে পড়ে গেছি আমি। আর ও এমনিতেও ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই সব কিছু মিলিয়ে ওকে আমার খুব ভালো লাগে। আই জাস্ট লাভ হিম। জান্নাত কিছু না বলে চুপচাপ হেঁটে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। কেন জানি সানজিদের কথাগুলোর কিছুতেই সহ্য হচ্ছিল না। কালকে আমি ওকে বাঁচানোর পর থেকে ও একটাবার আমার কথা বলতে পারছে না। বিশেষ করে আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওকে বারবার আমার কথা মনে করিয়ে দিচ্ছে। একই সাথে আমাকে এভাবে অপমান করতে বেশ অনুতপ্ত হয়েছে। জান্নাত বুঝতে পেরেছে এভাবে সবার সামনে ওকে অপমান করাটা ঠিক হয়নি। বাসায় গিয়েও জান্নাতের কিছুই ভালো লাগছিল না। বারবার আমার ফেসটা চোখের সামনে ভাসছে। আমার চোখের পানিগুলোর কথা ভেবে ওর বেশ খারাপ লাগছে। আমার চোখে সেদিন অনেক ভালোবাসা দেখেছিল, কিন্তু নিজে আমাকে কষ্ট দিল ভাবতে ওর একটা খারাপ লাগা কাজ করে। 2 দিন জান্নাত বাসায় কাটিয়ে দিল। তৃতীয় দিনও মন ভালো করতে শপিং মলে গিয়ে ড্রেস দেখছিল। হঠাৎ করে চোখ আটকে যায় সামনে। আমি আর সেদিনে গাড়িতে টাকা মেয়েটা পাশাপাশি হাঁটছি। জান্নাত নিজেকে সামলে নিতে পারছে না। ও আমার কাছে এগিয়ে এলো। রিয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি না শোনার ভান করে চলে যাচ্ছিলাম। এর মাঝে জান্নাত আমার হাত টেনে ধরে। কি হচ্ছে এটা? হাত ছাড়ো। শপিং মলে কোনো সিনক্রেট করতে চাই না আমি। জান্নাতের রাগ চরমে পৌঁছে গেল। ও এসে আমার কলার চেপে ধরে। আমার কথা শুনতেই হবে তোমাকে। জাস্ট লিভ মি, সবাই দেখছে। আমার কথা তোমাকে শুনতেই হবে, না হলে আমি ছাড়ছি না। আমি আর নিজেকে সামলে রাখতে না পেরে সর্বশক্তিতে জান্নাতের গালে একটা চর মেরে দেই। চরটা এত জোরে মেরেছি জান্নাতের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। চর খেয়ে জান্নাত গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। কি ভেবেছিস নিজেকে? চর খেয়ে জান্নাত অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। পুরো শপিং মলের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। জান্নাতের ঠোঁট কেটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। ও শুধু আমার দিকে তাকিয়ে আছে। লজ্জা করে না আমাকে স্পর্শ করতে? একটা ছোট লোককে টাচ করতে তো লজ্জা করে না? সেদিন আমাকে কি বলেছিলি? 3rd ক্লাস, তাই না? তুই নিজে তো একটা 3rd ক্লাস মেয়ে। তোদের তো টাকা আছে, কিন্তু মনটা 3rd ক্লাস লোকদের থেকেও নিকৃষ্ট। সেদিন ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেছিলি শুধুমাত্র তোকে সত্যিকারে ভালোবেসেছিলাম তাই বলে। জানিস কত কষ্ট পেয়েছিলাম সেদিন আঘাতটা পাওয়ার পরেই আমি আজকে চেঞ্জটা হয়েছি। সে ভুলেও আমার সাথে কথা বলা ট্রাই করবে না। আর ছোট লোক আমি না, ছোট লোক হলি তুই।
তুই শুধু নাটক করতে জানিস, ভালোবাসতে না। আসলে সত্যি কি জানিস, তুই কারো ভালোবাসার যোগ্যই না। তোর এই ফেস আমি কখনো দেখতে চাই না, আর কখনো না। এটা বলে আমি লিমা কিনে শপিং মল থেকে বেরিয়ে যাই। এদিকে জান্নাত দৌড়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আমি গাড়ি ড্রাইভ করছিলাম, আর লিমা আমার পাশে সিটে বসেছিল। হঠাৎ লিমা বলল, রিয়ান, এটা ঠিক হয়নি। ও না হয় তোকে অপমান করেছে, তাই বলে তুই ওকে এভাবে শাস্তি দিবি? বেশ করেছি। ও আমাকে ক্লাসে সবার সমান অপমান করেছিল, শুধুমাত্র ওকে ভালোবাসে বলে। তখন আমার অনেক কষ্ট হয়েছিল। লিমা আর কিছু না বলে হেডফোন নিয়ে গান শুনতে থাকে, আর হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। একটু পরে আমরা বাড়িতে পৌঁছে যাই। এদিকে বাসায় এসে জান্নাত কান্না করেই চলেছে। ওর মায়ের মৃত্যুর সময় এত কান্না করেনি। আজকে বড্ড কষ্ট হচ্ছে ওর। একা একা বলতে থাকে, মা তুমি আমাকে রেখে চলে গেলে কেন? আমাকে সাথে করে কেন নিয়ে গেলে না? আমি অনেক খারাপ। রিয়ান ঠিকই বলেছে, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। রিয়ান সেদিন কতটা কষ্ট পেয়েছে আমি আজ তা ভালোভাবে বুঝতে পারছি। আমি ভাবিনি এমন কোনো সিচুয়েশনে পড়তে হবে। প্লিজ তুমি আমাকে নিয়ে যাও বলে জান্নাত জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে আমি বাসায় এসে আমার নিজেরও খারাপ লাগছে। জান্নাতকে তো আমি এখনও ভালোবাসি। জান্নাতের ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, এটা দেখে আমার বুকের বাঁ পাশে একটা চিনচিন করে ব্যথা হচ্ছিল। কিন্তু আমি রাগে নিজেকে কন্ট্রোল করতে পারিনি কিছুতেই। আজ আমার কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। জান্নাত তো আমার সাথে খারাপ বিহেভ করেছে, কিন্তু আমি নিজেও তো সেটাই করলাম। আমি এসব ভাবছি, হঠাৎ লিমা রুমে এসে হাজির। কি করছিস? বসে বসে মুড়ি খাচ্ছি। আয় খাবি? তুই কি কোনোদিন ঠিক হবি না? সেই ছোট থেকেই অল টাইম আমার সাথে ঝগড়া করতি, এখনো তেমনই আছিস। পেতনিটা। আবারও পেতনি বললি? দাঁড়া, আজ তোকে। বলে লিমা চারদিকে তাকিয়ে আমার খাটের উপর থেকে বালিশ নিয়ে আমাকে মারতে থাকে। ওর হাত থেকে বাঁচার জন্য আমি বালিশটা টান দিই, কিন্তু ভুলবশত লিমা আমার গায়ের উপর এসে পড়ে, আর দুজনে বিছানায় শুয়ে পড়ি। লিমা নিচে আর আমি ওর উপরে। লিমার নরম তুলতুলে শরীরটা আমার নিচে স্পষ্ট টের পাচ্ছে। লিমা বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে, আর আমিও তাকিয়ে আছি ওর দিকে। আজকে আমার কেন জানি মনে হচ্ছে লিমার চেহারাটা বেশ সুন্দর, বড্ড সুন্দরী লিমা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি লিমার দিকে। এদিকে লিমাও তাকিয়ে আছে আমার দিকে। লিমার ফেসের চুলগুলো আমি ফু দিয়ে দূরে সরিয়ে দিই। দুজন একে অপরের খুব কাছাকাছি, দুজনে একে অনেক নিঃশ্বাস স্পষ্ট টের পাচ্ছি। আমি আরও এগোতে যাব, হঠাৎ পাশ থেকে আমার ফোনটা বেজে উঠলে আমার ধ্যান ভঙ্গ হয়, আর আমি চুপচাপ লিমার উপর থেকে উঠে পড়ি। লিমা উঠে নিজের ওড়নাটা ঠিক করে নেয়, এরপর কিছু না বলেই চুপচাপ আমার রুম থেকে বেরিয়ে যায়। কেন জানি বেশ লজ্জা লাগছে ওর। আমি ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসছে। আমি ফোনটা রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ি। লিমাকে আমি কখনো অন্য কিছু ভাবিনি, কিন্তু আজকে একটু আগের ঘটনাটা বারবার আমার মাথায় ঘুরছে, আর আমি ভেবেই তো লজ্জা পাচ্ছি। অন্যদিকে জান্নাত সারাদিন কান্না করেছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলে একাকার। রাতে ওর বাবা এলে জান্নাত তার কাছে চলে যায়। বাবা আসবো? মা আয়। কিছু বলবি? বাবা আমি সিঙ্গাপুর চলে যেতে চাই, ওখানে থেকে স্টাডি করব। কিন্তু মা কি হয়েছে সেটা তো বল। কিছু না বাবা। মামুনি, তোর চোখ মুখ এভাবে ফুলে আছে কেন? তুই কি কান্না করছিলি? সত্যি বল, কি হয়েছে? জান্নাত নিজেকে সামলাতে পারে না, ও ফুপে ফুপে কান্না করে ওর বাবাকে সব ঘটনা বলে দেয়। মামুনি, এটা তুই কি করেছিস? কারো মন নিয়ে কখনো খেলতে নেই। আচ্ছা, আমি একবার ওর সাথে কথা বলে দেখব। না বাবা, আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, ও আমার ফেসও দেখতে চায় না, তাই আমি ঠিক করেছি আর যাব না ওর সামনে, নিজেকে দূরে সরিয়ে নিব ওর কাছ থেকে। মামুনি, তুই ভেবে বলছিস তো? ওকে, আমি সব ব্যবস্থা করছি। পরদিন জান্নাত সকালে ফ্লাইটে করে সিঙ্গাপুর চলে যায়। যাবার আগে আমাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল তার, কিন্তু সেই সুযোগ আর হয়নি। একরাশ কষ্ট নিয়ে ওকে দেশ ছেড়ে চলে যেতে হয়। এদিকে আমি লিমার রুমে গিয়ে দেখি লিমা ওয়াশরুমে আছে। আমি রুমে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, লিমার টেবিলের উপর একটা নীল ডায়েরি দেখতে পেলাম। আমি কৌতূহল নিয়ে ডায়েরিটা খুলে বেশ অবাক হয়ে, এই পৃষ্ঠায় আমার আর লিমার একটা ছবি পাশাপাশি লাগানো। আমি পরের পৃষ্ঠা উল্টিও একইভাবে দুজনের ছবি দেখতে পাই। এভাবে সপ্তম পৃষ্ঠায় আমি কিছু লেখা দেখতে পাই। আমি চমকে উঠি লেখাটা দিয়ে, এটা কিভাবে হতে পারে? আমি লেখাগুলো পড়তে শুরু করি। প্রিয় ডায়েরি, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, যেটা কেউ জানে না। জানো, আমি একজনকে খুব ভালোবাসি। সে আর কেউ না, সেটা হলো রিয়ান। ওকে সেই ছোটবেলা থেকে আমি ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। ওর সামনে এলে আমি কিছুই বলতে পারি না।
জানি না কেন এমন হয়, এটাও জানি হয়তো কোনো দিন আমার ভালোবাসার কথা ওকে জানাতে পারবো না, তবুও ওকে বড্ড ভালোবাসি আমি, তাই তোমাকেই জানিয়ে রাখছি। এই কি করছিস? বলে লিমা দৌড়ে এসে ডায়েরিটা কেড়ে নেয়। কিছুই না, তো ডায়েরিটা দেখছিলাম। কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেটা জানিস না? এটা আমার রুম ছিল তুই আসার আগে। তো কি হয়েছে, এটা এখন থেকে আমার রুম, যা বের হ। হ্যাঁ যাচ্ছি বলে আমি বেরিয়ে যাই। আমি বেরিয়ে গেলে লিমা টেনশনে পড়ে যায়। আমি আবার ভিতরের দিকে পড়ে ফেলিনি তো, এইসব ভেবেই এদিকে আমি চুপচাপ ছাদিকে এক কোণে বসে পড়ি। ঠান্ডা বাতাস মনটাকে শান্ত করে দিচ্ছে। জান্নাতের ফেসটা বড্ড মনে পড়ছে। আমি ওকে অনেক ভালোবাসি। হয়তো কলেজে সবার সমান অপমানে কষ্ট পেয়েছি, তবুও জান্নাতকে চর মেরে বড্ড কষ্ট হয়েছিল আমার। বিশেষ করে চর খেয়ে জান্নাতে ঠোঁট পেটে রক্ত বেরোচ্ছিল, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে জান্নাতের কথাগুলো ভাবতে থাকি। জান্নাতকে ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব মনে হয় আমার কাছে। অন্যদিকে জান্নাত, আজ 1 বছর হলো জান্নাত সিঙ্গাপুরে এসেছে। সত্যি সময় কত দ্রুত চলে যায়। ওর গ্র্যাজুয়েশন শেষ, তাই দেশে ফিরেছে। দেখতে আগের চেয়ে আরও বেশি সুন্দরী হয়েছে। জান্নাত এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ কাউকে দেখে জান্নাত দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। বাবা, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস মা? খুব ভালো। বাবা, তুমি তো দেখতে একেবারে শুকিয়ে গেছো। তুই এসেছিস, এখন আবার ঠিক হয়ে যাব। আচ্ছা চলো যাওয়া যাক। চল। জান্নাত তোর বাবার সাথে গাড়িতে চড়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে একটা ঘুম দিয়ে জান্নাত একটু ঘুরতে বেরোয়। গাড়ি নিয়ে একটা পার্কের কাছে এসে হাঁটতে হাঁটতে পার্কের মাঝে চলে যায়। জান্নাত আনমনে হাঁটছিল। এই পার্কে আমার সাথে অনেকবার এসেছে, সেই স্মৃতিগুলো ভাবছিল। দূরে গিয়েও আমার প্রতি ভালোবাসা এক বিন্দু কমেনি ওর। জান্নাত এসবই ভাবছিল। হঠাৎ করে কারোর সাথে জোরে ধাক্কা খায়, আর ধাক্কা খেয়ে দুজনে পড়ে যায়। ও যার সাথে ধাক্কা খায় সেটার কেউই না, সেটা ছিলাম আমি। স্টুপিড, দেখে চলতে পারেন না নাকি? আমি পরিচিত একটা গলা শুনে সামনে তাকাতেই চমকে উঠি। তুমি? রিয়ান। দুজনে কেউ কিছু বলতে পারছে না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি একে অন্যের দিকে। দুজনেরই হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা আসছে না। দুজনেই শখটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নীরবতা ভেঙে জান্নাত প্রশ্ন করে, কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালো। তা দেশে কবে ফিরলে? এই তো আজকেই। আচ্ছা চলো এখানে বসে কথা বলা যাক। ওকে চলো। দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ি। অনেকদিন পরে পার্কে দুজনে একসাথে এলাম। আমি প্রতিদিনই পার্কে একা একা বসে থাকতাম, কিন্তু আজকে হঠাৎ জান্নাতের সাথে দেখা হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। আচ্ছা তুমি এখন কি করছো? বাবার বিজনেস দেখাশোনা করছি। ও আচ্ছা। দুজনে আবারও চুপ হয়ে যাই। কেউ কোনো কথা গুছিয়ে উঠতে পারছি না। দুজনে হতভঙ্গ হয়ে যাই আর এদিক ওদিক তাকাই। জান্নাত, আই এম সরি। সেদিন শপিং মলে আমি তোমার সাথে এত খারাপ বিহেভ করেছি, তার জন্য। তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই সরি। আমার বলা দরকার। না, ভুলটা আমারই ছিল। আচ্ছা বাদ দাও এইসব। বিয়ে করেছো? না। কেন? সেই শপিং মলের মেয়েটা? জান্নাত, লিমা মারা গেছে। কি? লিমা মারা গেছে মানে কিভাবে? একটা অ্যাক্সিডেন্টে। মানে কিভাবে হলো? তুমি চলে যাওয়ার পরের দিন বিকেল আমি আর লিমা ঘুরতে বেরিয়েছিলাম। লিমা ফুচকার দোকান থেকে গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। হঠাৎই খুব জোরে একটা গাড়ি এসে ওকে ধাক্কা দেয়। লিমা রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। অনেক রক্ত বেরিয়েছিল। হসপিটালে নিতে নিতে ওই দুনিয়া ছেড়ে চলে যায়। আমি চুপচাপ বসে থাকি। জান্নাত ঘটনাটা শুনে ওর মন বেশ খারাপ হয়েছে। আসলে কার কখন মৃত্যু এসে যায় সেটা কেউই জানে না। স্যার আপনি এখানে? কিন্তু তুমি এখানে কি করছো? এই তো একটু ঘুরতে এলাম। সাথে কেউ আসেনি? না স্যার, কেউ আসেনি। তা এই আপুকে তো চিনলাম না, ইনি কে? এ হলো জান্নাত, আমার ভার্সিটির ফ্রেন্ড। আর জান্নাত, ও হলো আখি, আমার অফিসের পিএস। হ্যালো ম্যাম। হাই। জান্নাতের মেয়েটাকে দেখে কিছুতেই সুবিধার মনে হলো না। মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে, আর এমন একটা ড্রেস পরেছে শরীরে 70 ভাগ দেখা যাচ্ছে। ওর এভাবে তাকানো দেখে জান্নাতের বেশ রাগ হচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো চড় দিতে, কিন্তু পারছে না, তাই নিজেকে কোনো মতো শান্ত করে রেখেছে। আচ্ছা স্যার, আমি চলি, বাই। ওকে। আখি চলে যাবার কিছুক্ষণ পর জান্নাত আর আমি দুজনে উঠে চলে যাই। বাসায় গিয়ে জান্নাত বারবার আমার কথা ভাবতে থাকে। একেবারে হুবহুব একই রকম আছি।
এতদিন পরে জান্নাত আমার কাছ থেকে দূরে থেকেও ভালোবাসা একটুও কমেনি। এদিকে আমি একইভাবে বাসায় এসে জান্নাতের কথা ভাবছি। জান্নাত দেখতে আগের থেকে আরও বেশি সুন্দরী হয়ে গেছে। আমি ওকে নিয়ে ভাবতে থাকি। জান্নাতকে নিয়ে ভাবতে আমার ভালোই লাগে, কারণ আমার লাইফের ফার্স্ট লাভ ছিল জান্নাত। জান্নাত সারা রাত একটু ঘুমাতে পারেনি। আমার কাছ থেকে দূরত্ব সহ্যই হচ্ছে না ওর কিছুতেই। সকালে উঠে সুন্দর করে একটা কালো সিল্কের শাড়ি, সাথে ম্যাচিং হাফ হাতার কালো ব্লাউজ, চুলগুলো খুলে এক সাইডে রেখে চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে নেয়। কানে পুঁতি বসানো দুটো দুল অনেক সুন্দর মানিয়েছে তাকে। জান্নাত আয়নায় নিজেকে নিজেই দেখে অনেক অবাক হয়। ওকে বেশ সুন্দরই লাগছে। ও গাড়ি নিয়ে আমার অফিসের দিকে যেতে থাকে। কাল আমার অফিসের ঠিকানা জেনে নিয়েছিল, তাই যেতে কোনো অসুবিধা হয়নি। অফিসে এসে জান্নাত জানতে পারে আমি একটা মিটিংয়ে বিজি, তাই আমার কেবিন ওয়েট করতে থাকে। হঠাৎ আখি রুমে এলে জান্নাত অবাক হয়ে ওর দিকে তাকায়। এগুলো কি? এত ড্রেস পরে অফিসে কেন এসেছো? লজ্জা লাগে না এত ছোট ড্রেস পরে চলাচল করতে? কেন? সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই আমি। স্যারের ফ্রেন্ড, তাই কিছু বললাম না, নাহলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি? আমাকে বের করে দিবি তাই না? জান্নাত রাগ সামলাতে না পেরে আখিকে দুটো ঠাস ঠাস করে চড় লাগিয়ে দেয়। কি হচ্ছে এখানে? কি হচ্ছে তাই না? স্টাফরা এত ছোট ড্রেস পরে অফিসে আসার সাহস পায় কিভাবে? ওদের পরে দেখছি, আগে তুমি আমার সাথে চলো। বলে জান্নাত আমার হাত টেনে অফিস থেকে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে জান্নাত আমাকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। সব কিছু এত দ্রুত হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছি না। একটু পরে আমাদের দুজনের বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। জান্নাতের বাবাকে ফোন করে সব জানায়। তিনি কোনো আপত্তি করেননি। জান্নাতের খুশিতেই তিনি খুশি। চলো। কোথায়? কোথায় মানে? আমার শ্বশুর বাড়িতে। তোমার শ্বশুর বাড়ি আমি কেন যাব? চুপচাপ চলো। আমি আর কিছু বলার সাহসই পেলাম না। আমি জান্নাতকে নিয়ে নিজের বাড়িতে চলে যাই। আমার মা দরজা খুলতে অবাক। রিয়ান, এটা কি? চেনা চেনা লাগছে। আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার ছেলের বউ। কি? নিজে নিজে বিয়ে করলি, আমাকে একবারও জানালি না? ও আম্মু, লাগছে, প্লিজ ছাড়ো। যা, বৌমাকে নিয়ে রুমে যা, আমি একটু পরে আসছি। এখন রাত 10টা। আমি ছাদে দাঁড়িয়ে আছি। সবাই নিচে আমার রুম সাজাচ্ছে। কোত্থেকে কি হয়ে গেল আমার মাথায় কিছুই কাজ করছে না। একটু পরে আমার রুমের সামনে এসে ঢুকতেই দেখি জান্নাত ঘোমটা দিয়ে বসে আছে। আমি কাছে যেতেই জান্নাত ঘোমটা সরিয়ে চোখটা ছোট ছোট করে তাকায় আমার দিকে। কোথায় ছিলে এতক্ষণ? ছাদে গিয়েছিলাম। বাহ, আমাকে একা বসিয়ে রেখে স্যার ছাদে গিয়ে বসে আছেন? চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ো। খবরদার এই কোলবালিশের এপারে কিছুতেই আসবে না। আমি কিছু না বলে চুপচাপ এসে শুয়ে পড়ি। এই মেয়েটা যে আমার জীবন তামা তামা করে ছাড়বে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এভাবে কোনো মতে রাতটা পার হয়। শেষ রাতে আমি অবাক হয়ে দেখতে পাই জান্নাত নিজেই আমার বুকে এসে গুটিসুটি মেরে শুয়ে আছে। আমি একটা মুচকে হাসি দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। সকালে আমি ঘুম থেকে উঠে দেখতে পাই জান্নাত ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। গোলাপি শাড়ি আর সাথে ম্যাচিং ব্লাউজে ওকে বেশ মোহময়ী লাগছে। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত বিছানা ঠিক করছে। কোমরের কাছ থেকে শাড়ি সরে যাওয়াতে ওর কোমরটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে কালো তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি নিজেকে সামলাতে না পেরে জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরি। এই কি হচ্ছে সকাল সকাল? ছাড়ো আমাকে। আমি কিছু না বলে আলতো হাতে জান্নাতের ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে দিয়ে জান্নাতের ঘাড়ে একটা ডিপ কিস করে দিই। আমার ঠোঁটের ছোঁয়া পেয়ে জান্নাতের সারা শরীরে একটা শিহরণ বইতে শুরু করে। ও চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি জান্নাতের পেটের উপর থেকে কাপড় সরিয়ে ওর পেটে হাত বোলাতে থাকি আর জান্নাতের কানের ললিতে চুমু দিতে থাকি। এদিকে জান্নাত কিছু না বলেই আমার আদর নিতে থাকে। হঠাৎ এক পর্যায়ে আমি জান্নাতকে কোলে করে বিছানায় শুয়ে দিই আর জান্নাত লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আমি আমাদের দুজনের ঠোঁট এক করে দেই। এরপর আস্তে আস্তে মিশে যেতে থাকে দুটো দেহ। সব কিছু হলে এই সময়টাকে দুজনে প্রাণ ভরে উপভোগ করতে চাইছি। একে অন্যের মাঝে বারবার হারিয়ে যাচ্ছে ভালোবাসার অন্য সাগরে। প্রায় 1 ঘন্টা পর জান্নাত রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমি ওর দিকে তাকিয়ে মুচকে হাসছি। এটা কি হলো? মাত্র গোসল করলাম। তো কি হয়েছে? তুমি রিয়ানের ওয়াইফ। রিয়ান কখন কোথায় শুরু হয়ে যায় সেটা তো বলা যায় না। চুপ, একদম আসবে না। এত সুন্দর শাড়িটা বললাম আর তুমি এই অবস্থা করে দিলে। আমি কিছু না বলে চুপচাপ আসতে লাগলাম। জান্নাতকে আরও রাগে দিতে ইচ্ছে করছে। জান্নাত রাগে কটমট করতে করতে ওয়াশরুমে গোসল শেষ করে বেরিয়ে এলো। বেরিয়ে জান্নাত নিচে চলে যায় আর আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতে থাকি। আন্টি, আমি হেল্প করি? না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি সেই মেয়েটা না যে ক্লাসের সবার সামনে রিয়ানকে চড় মেরেছিলে?
জান্নাত কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো, কথা বলছো না কেন? তুমি সেই মেয়েটা না? হ্যাঁ। আমাকে প্রমিস করো রিয়ানকে নেক্সট কখনো কষ্ট পেতে দিবে না। হুম। আর আমাকে আন্টি বলে ডাকছো কেন? মা বলে ডাকবে, ওকে? আজ থেকে তুমিও আমার মেয়ে আর আমি তোমার মা, ওকে? জান্নাত কিছু না বলে শক্ত করে আমার মাকে জড়িয়ে ধরে। জীবনে মায়ের আদর পায়নি, তবে আজ কেন জানি আমার মাকে দেখে বড্ড মায়ের কথা মনে পড়ছে ওর। বাহ, তোমাদের কোলাকুলি শেষ হলে আমি বেচারার দিকে একটু তাকাও, খুব খিদে পেয়েছে তো আমার। এই চুপ, মা মেয়ের আদরের মাঝে কথা বলবি না। আমি কিছু না বলে অবাকে তাকিয়ে থাকি। এতটুকু সময়েই আমার মা জান্নাতকে নিজের করে নিয়েছে। সামনে আরও কত কী হবে কে জানে। একটু পরে তিনজনে একসাথে খেতে বসি। আমি বারবার জান্নাতকে টেবিলের নিচে দিয়ে খোঁচাতে থাকি। হঠাৎই জান্নাত আমার পায়ে জোরে একটা ধাক্কা দেয়। উহ! কি হলো, এভাবে চেঁচাচ্ছিস কেন? না, মনে হচ্ছে মরিচে কামড় পড়েছে। ধীরে ধীরে খেতে পারিস না? খাবার টাইমেও শান্তি নেই। আমি কিছু না বলে চুপচাপ খেতে থাকি। এদিকে আমার অবস্থা দেখে জান্নাত মুসকে মুসকে আসতে থাকে। খাওয়া শেষ করে আমি অফিসে যাব, এমন সময় জান্নাত এসে হাজির। কি হলো, তুমি কোথায় বেরোচ্ছ? আমি তোমার সাথে অফিসে যাব। তুমি কি করবে? তোমার সাথে বসে বসে লুডো খেলবো। আমি কিছু না বলে গাড়ির ডোর খুলে বসে পড়ি। জান্নাতও বসে পড়ে। আমি গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। অফিসে গিয়ে আমি ফুল অবাক। সবগুলো মেয়ে বোরখা পরা। আমার সন্দেহ হচ্ছে এটা আমার অফিস তো। এমন সময় জান্নাত বলে উঠল, অবাক হওয়ার কিছু নেই, এটা তোমার অফিস। আমি গতকালই সবাইকে জানিয়ে দিয়েছি, বোরখা ছাড়া কেউ অফিসে এলে সাথে সাথে তাকে বের করে দেওয়া হবে। আমি জান্নাতের দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটাকে আস্ত গুণটা মনে হচ্ছে। আমি জানি না সামনেরও কি আসতে চলেছে আমার লাইফে। এভাবে কেটে যায় 9 মাস। গত 3 মাস আগে আমি জানতে পারি জান্নাত প্রেগনেন্ট। আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে চলেছি। আমি খুশিতে পুরো অফিসে সবাইকে মিষ্টি বিতরণ করেছি, কিন্তু এখন জান্নাতের জেদটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই তো সেদিন রাত 2টার সময়। এই শুনছো, বেবি আইসক্রিম খেতে চাইছে। কোথায় বেবি? কার বেবি? আরে আমাদের বেবি। ও তো বেরিয়ে আসেনি, ও কিভাবে বললো? আমি মা, তাই আমাকে বলছে যাও এখন আইসক্রিম নিয়ে আসো। এত রাতে আইসক্রিম কোথায় পাবো? আমি জানি না, আইসক্রিম চাই ব্যাস। আমি জানি আইসক্রিম না হলে জান্নাত এভাবে বসে থাকবে, তাই বাধ্য হয়ে বেরিয়ে একটা দোকানদারকে আমি ফোন করে বাড়ি থেকে নিয়ে এসে আইসক্রিম নিয়ে বাসায় এসে দেখি জান্নাত ঘুমিয়ে আছে। জান্নাতের ঘুমন্ত মুখটাকে দেখে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি জানি প্রেগনেন্সির টাইমে মেয়েদের এভাবে মাইন্ড চেঞ্জ হতে থাকে, তাইও বিরক্ত হই না কখনো। আর জান্নাতে যাদের মতো মুখটা দেখে রাগ হবার কোনো উপায় নেই। আজকে জান্নাতের অপারেশন। আমি কিছুদিন নিজেকে স্থির রাখতে পারছি না। বারবার অপারেশন থিয়েটারের সামনে যাচ্ছি আর আসছি। কিছুক্ষণ পর নার্স এসে আমার কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে তুলে দিয়ে যায়। আমি তো খুশিতে মনে হচ্ছে কথাই বলতে পারবো না। একটু পরে জান্নাতকে অপারেশন থিয়েটার থেকে কেবিনে শিফট করা হয়। ও আগেই ভেবে রেখেছিল মেয়ে হলে নাম রাখবে তাফা। জান্নাত তাফার কপালে একটা চুমু দেয়, আর আমি জান্নাতের কপালে। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। দোয়া করবেন এভাবে যেন আমরা সারা জীবন একে অপরের সাথে থাকতে পারি। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। তৈরি থাকবেন নতুন গল্পে। ভালো থাকবেন।